নমস্কার, শুভ সন্ধ্যা। সিএনএর স্বাগত। আমি মণিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের হাল্লা বল। এমন এক পরিস্থিতির মধ্যে আজকে হাল্লা বল নিয়ে আসতে হচ্ছে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্য এবং তার রাজনীতির অন্দরের এমন কিছু ছবি যা আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে নিয়ার ফিউচারে মারাত্মক গুরুত্ব রাখতে চলেছে। আজকে ইন্টারেস্টিংলি তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে তো অবশ্যই জানেন গতকাল থেকে আমরা লাগাতার যে আলোচনা চালিয়ে গিয়েছি আপনাদের সঙ্গে, রাজ্যে আজ থেকে গুন্ডা দমন আইন তা লাগু হয়ে গেল। কিন্তু আমরা সেই বিষয়ে যখন কথা বলছিলাম গতকাল, আপনারা জানেন একজন ব্যক্তি যে খবরের শিরোনামে উঠে এসেছিলেন, নির্মল বাবু অনাহুত, বুকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চলে গেলেন ঋতব্রত শিবিরে, যদিও ধাক্কা খেয়ে বাড়ি ফিরে এসছেন। কেন গিয়েছিলেন তিনি গতকাল কিছুটা আমরা বুঝতে পারছিলাম না। ঘরকা না ঘাটকা, তাই নিয়ে আমাদেরকে এই প্রসঙ্গ ওঠাতে হয়েছিল। আজকে বুঝলাম যে তার ছেলের গ্রেপ্তারি হয়ে গিয়েছে। নির্মল ঘোষের ছেলের গ্রেপ্তারি হয়ে গেছে। পানিহাটির সেই দুর্দণ্ড প্রতাপ প্রাক্তন বিধায়ক এতদিন যাবৎ যা যা করেছেন তো করেছেন, রাজ্যে পালাবদলের পর কার্যত তিনি লুকিয়েছিলেন। যদিও গতকাল দাবি করেছিলেন, না আমি তো পালিয়ে বেড়াইনি, আমি তো ছিলাম, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ যখন তার ছেলের গ্রেপ্তারি হয়ে গেছে, তার ছেলে আবার গুণধর ছেলে, সেই ছেলের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ। তো যাই হোক, 21-এর ভোট পরবর্তী হিংসা থেকে দাঁড়িয়ে তোলাবাজি, মারাত্মক সেই অভিযোগগুলো যখন সামনে আসার পরেও তৃণমূল সরকার থাকার সময় থেকে যেভাবে তাদের ওই দুর্দণ্ড প্রতাপ প্রভাবশালী যে তকমা গায়ে লাগা নেতারা যেভাবে ঘুরে বেড়াতেন, কারণ এই অভিযোগ বারবার বিরোধীরা করেছিলেন যে পুলিশকে তো অকর্মণ্য করে রাখা হয়েছে, তাদের গায়ে তো হাত দেবে না। আজকে তো আর সেই দিন নেই। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন। আর আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর, গুন্ডা দমন আইন আজকে লাগু হওয়ার পর সকাল সকাল এই গ্রেপ্তারির খবর এবং ডিম নিক্ষেপের ছবি, যা মারাত্মক, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। আজকে এগুলো সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ যেভাবে আছড়ে পড়ছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যখন এই প্রসঙ্গে আমাদেরকে আজকে আসতে হবে, তার মধ্যে আরো এমন এক তাৎপর্যপূর্ণ ছবি, বারবার মুখ্যমন্ত্রী বারুইপুর ছুটে গিয়েছেন এবং এই বিষয়টা বলেছেন, এই ঘটনার পেছনে যে উস্কানি যারা দিয়েছে তাদেরকে রেয়াত করা হবে না। যারা গণপিটুনিতে ইন্দ্রজিতের মৃত্যু ঘটিয়েছিল তাদেরকে রেয়াত করা হবে না। আজকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাম নেতার গ্রেপ্তারির খবর সামনে আসছে, যেটা আরো তাৎপর্যপূর্ণ। লাহেক আলী, যদিও বামেরা বলছে প্রতিহিংসামূলক এই গ্রেপ্তারি, কিন্তু এই ব্যক্তি যে উস্কানি দিয়েছিলেন, এটা বলছেন আমার এলাকার মানুষজন যে এর জন্যই ঝামেলা গন্ডগোল হয়েছে। এই সামগ্রিক পরিস্থিতির মধ্যে আজকে আমাদের আলোচনা আল্লাহ বল। আমরা তাই আজকে শুরুতেই পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে দিয়ে শুরু করতে চাই, তার ছেলের গ্রেপ্তারি দিয়ে শুরু করতে চাই। কারণ সুরসুর করে নির্মল ঘোষ তিনি আবার রক্ষা কবচের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন। জানেন যে এরপর তাহলে তার সময়, তাই কি সেটিং করতে গিয়েছিলেন ঋতব্রত শিবিরের কাছে। পরে যখন জায়গা পেলেন না, বেরিয়ে বলছেন মমতা আমার হৃদয়, অভিষেক নিয়ে কিছু বলবো না। রত্না দেবনাথ, নির্যাতিতার মা, আরজিকর কাণ্ডের আজ তিনি বিধায়িকা, আজও তিনি বলে দিচ্ছেন যে কান টানলে মাথা আসে, সময়ের অপেক্ষা হয়তো। কারণ এরা লাস্ট যারা রয়েছেন, পড়েছিলেন, যারা তথ্য প্রমাণ লোপাট করেছিলেন আরজিকর কাণ্ডে, মারাত্মক। আমি সেই বক্তব্যটা দিয়ে শুরু করছি আজকের হাল্লা বলে, কারণ আমাদের সঙ্গে গেস্টরা এতমধ্যে উপস্থিত হয়ে গিয়েছে, তাদের সঙ্গে পরিচয় করাবো। শুনুন রত্না দেবনাথের বক্তব্য। ঘোষের ছেলে অ্যারেস্ট হয়েছে, নির্মল ঘোষ এখনো অ্যারেস্ট হয়নি, সোমনাথ দেও এখনো অ্যারেস্ট হয়নি, সন্দীপ মুখার্জিও এখনো অ্যারেস্ট হয়নি। এরাই হচ্ছে সেই মানুষ যারা আমার মেয়েকে দ্রুততার সঙ্গে এনে পুড়িয়ে দিলে তথ্য প্রমাণ শেষ লোপাটকারী। তথ্য প্রমাণ লোপাটের যে হয়েছে তার শেষ তথ্য প্রমাণ লোপাটকারী একজন ধরা পড়েছে। ছেলে ধরা পড়েছে মানে বাবা এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই, সেই মাথার অপেক্ষায় আমরা আছি। সবাই পানিহাটিবাসী খুশি হবে সেই দিন, যেদিন এই নির্মল ঘোষের
অত্যাচার থেকে রক্ষা পাবে। এখন উনি পালিয়ে আছেন, কিন্তু ওনার যে ক্ষমতা মিউনিসিপ্যালিটিতে সেটা এখনো প্রভাব খাটিয়ে যাচ্ছেন। তো উনি এখন খড়কুটোর মতো একটা আঁকড়ে ধরতে চাইছেন, বাঁচার চেষ্টা করছেন। আর উনি তো পানিহাটিতে বিগত এত বছর ধরে কোনো কাজই করেননি, সমস্ত টাকা আত্মসাৎ করেছেন, সমস্ত পুকুরগুলো ভরাট করে সেখানে বড় বড় বিল্ডিং বানিয়েছেন। তো এই গুণধর বাবা এবং ছেলের সম্বন্ধে একটু জানিয়ে রাখা ভালো, কারণ পানিহাটিবাসী তারা তো জানেনি, রত্না দেবনাথ তো বলেই দিচ্ছেন। আরও যারা আম পাবলিক আমরা সাধারণ মানুষজন রয়েছি, আজকে তো গুন্ডা দমন আইন তাতে মানে বিল থেকে আইন পরিণত হয়ে গিয়েছে। তো এখানে তো নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে কোন কোন ক্ষেত্রে এগুলো প্রয়োগ হবে। বাবার যা কীর্তি, তোলাবাজি শুধু নয়, তার বিরুদ্ধে জমি দখল, টাকা আত্মসাৎ, ভয় দেখানো, পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেও কার্যত বেপাত্তা। তো এইভাবে পালিয়ে বেরিয়েছেন। গুণধর ছেলে গিয়ে করেছেন, গুণধর ছেলে বন্দুক দেখিয়ে লটারির টাকা ছিনিয়ে নিয়েছিল নাকি অভিযোগ, এবং এই টাকা আত্মসাৎ করেছিল। একই সঙ্গে ভোট পরবর্তী যে হিংসা, সেখানে এই গুণধর ছেলের মারাত্মক মারাত্মক কীর্তির অভিযোগ রয়েছে। তো আজকে তাই ছেলের গ্রেপ্তারির পর বাবার গ্রেপ্তারি কতক্ষণে, এই প্রশ্নটা উঠতে শুরু হয়ে গিয়েছে। তাহলেই পানিহাটিবাসী তারা বলছেন শান্ত হবেন, তারা প্রতীক্ষায় রয়েছে। আমাদের সঙ্গে যারা প্যানেলিস্টরা রয়েছেন পরিচয় করাই। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র শাখাবর সরকার, শাখাবর বাবুকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন নীলাংশু পাজা, সিপিএম নেতা, নীলাংশুকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন মৃত্যুঞ্জয় পাল, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, মৃত্যুঞ্জয় দাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন সুজিত পাটওয়ারি, কংগ্রেস মুখপাত্র, সুজিত দাকে স্বাগত। আমি ডেফিনেটলি শাখাবরদা আপনাকে দিয়ে শুরু করি, কারণ আমরা যে বাইট শোনালাম এটা তো মারাত্মক আর্জিকর কাণ্ডের ফাইল ওপেন হয়েছে। প্রত্যেকের মনে প্রশ্ন, কারণ গুণধর ছেলে হয়ে গেছে, এবার বাবার অপেক্ষা প্রত্যেকে করছে। এই তো কাণ্ড কারখানা যে তৃণমূল আমলে বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে, আজকে খুঁটি চাইছে, কোথায় গিয়ে বাঁচবে? দেখুন, তৃণমূল কংগ্রেস এটা নতুন কিছু নয়। যে ওয়ার্ডে, যে বিধানসভায় যাবেন, যে ওয়ার্ডে যাবেন, সেই ওয়ার্ডে এইরকমই হবে। আচ্ছা, এই তীর্থঙ্কর বাবু, যার ডাকনাম হচ্ছে ফুচা, ফুচি হচ্ছে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এবং তিনি 14 নম্বর ওয়ার্ডের শুধু কাউন্সিলরই নন, উনি সিআইসি ফর ওয়াটার। ফুচা আর নান্টু? হ্যাঁ, ফুচা আর একজন নান্টু। না, নান্টু ঘোষ আর মন্টু ঘোষ হচ্ছে বাবার নাম হচ্ছে নান্টু ঘোষ, সেই বলছি, মানে ডক্টর নির্মল ঘোষ। নির্মল ঘোষ যিনি বাবা, উনার তাই বাবা বিধায়ক। তো বিধায়কের ডাক নাম হচ্ছে নান্টু, আর উনার কাকা হচ্ছে মন্টু। নান্টু ঘোষ আর মন্টু ঘোষ, আপনি যদি ওই ব্যাকের দিকে যান, ব্যাক হিস্ট্রি, তাহলে ওই এলাকার লোক সবাই জানতো নান্টু ঘোষ আর মন্টু ঘোষ। আমি মৃত ব্যক্তিকে নিয়ে আমি আলোচনা করতে চাই না, কারণ মন্টু ঘোষ অলরেডি মারা গেছেন, ওনার কাকু। তো ওনারা যেটা করতেন আগে, যে ওখানে ওয়াগান ব্রেকার নামে ওরা খ্যাত, কিন্তু নান্টু ঘোষ আর মন্টু ঘোষ হচ্ছে ওয়াগান ব্রেকার হিসাবে ওনাদের খ্যাত। তো ওখান থেকে আজকে তারা এমএলএ হলেন, যদিও আজকে রিটায়ার্ড হয়ে গেছেন। কিন্তু মেন এই যে ফুচা অর্থাৎ তীর্থঙ্কর ঘোষ, এই তীর্থঙ্কর ঘোষ যিনি অ্যারেস্ট হয়েছেন, লটারি কাণ্ডে অ্যারেস্ট হয়েছেন। পাশাপাশি বিজেপির যারা ওরা কার্যকর্তা আছে, শুধু বিজেপি বলা ভুল হবে, তার সঙ্গে বিরোধীরা, তৎকালীন বিরোধীরা, তাদের বিরুদ্ধে যেভাবে অত্যাচার করেছে তার বিরুদ্ধে এফআইআর আছে। আর এই এফআইআর বিরুদ্ধে, এই এফআইআর জন্য তাকে কিন্তু গতকাল রাত্রি 1:45 তাকে অ্যারেস্ট করা হয়েছে। এ শুধু অ্যারেস্ট নয়, শুধু এই দুটো কেস নয়। আর যদি ওখানকার পাইপ জলের লাইনটা দেখেন, প্রতি বাড়িতে ডোর টু ডোর যে ওয়াটার লাইন আছে, সেই ওয়াটার লাইনের ক্ষেত্রে উনি তোলাবাজি করতেন। পার ওয়াটার লাইনে উনি 10,000 20,000 টাকা বন্ধ নিয়েছেন। ভাবলে অবাক লাগবে, উনি একটা ইউনিয়ন চালাতেন, মানে ওই মধ্যমগ্রাম থেকে আপনার সোদপুর, মধ্যমগ্রাম থেকে সোদপুরের যে রুট, অটো রুট, এই অটো রুট দিতে উনি 5 লাখ টাকা নিতেন। আমার কথা বিষয়, এখানে তৃণমূলের যিনি মৃত্যুঞ্জয় আছে ওনাকে দেখুন, শুধু শাখারব সরকারের কথা বিশ্বাস করতে হবে না আপনাকে। শাখারব কি বললো না বলে এটা আপনার তো বিষয় নয়। বিষয়টা হচ্ছে ওখানকার মানুষের যে সমস্যা, একটা অটোর পারমিট দেবে, তার জন্য একটা কাউন্সিলর তিনি 5 লাখ টাকা দাবি করছে। এটা ভাবতে গেলে অবাক লাগে। জলের পাইপ লাইনে জল দিচ্ছে, তার জন্য উনি লাইন কানেকশনের জন্য তার টাকা নিচ্ছে 10,000 টাকা করে, 20,000 টাকা করে।
তৃণমূল আমলে তোলাবাজি কাটমানি শিল্পে পরিণত হয়ে গেছিল আপনারা বলেছেন, আমরা শুনেছি। আমরা বলেছি শুধু নয়, মানে মানুষ দেখেছে। অনেক রাজনীতি অনেক কিছুই বলে, কিন্তু বাস্তব যেটা সেটা মানুষ ফিল করছে, সেটা আপনি আমি সবাই ফিল করছে, মৃত্যুঞ্জয়টাও ফিল করছে। একটা ফ্ল্যাট ওখানে আর একটা কীর্তি আছে আর ওই আরে গোটা রাজ্য, আপনি পশ্চিমবাংলায় থাকতেন কিনা, পুরো পশ্চিম বাংলা কাকদ্বীপ থেকে আপনার কোচবিহার পুরোটাই তো আপনাদের স্কোয়ার ফিটে টাকা তুলতেন। স্কোয়ার ফিট কাউন্সিল, স্কোয়ার ফিট কাউন্সিল, যেটা আমার বলতে একটু খারাপ লাগে, আরে স্কোয়ার ফিট সেনও আছে আপনাদের কলকাতায়, যেন স্কোয়ার ফিট সেদিন গিয়ে নিয়ে ডিবেট করেছে, যাকে ও বিষয়ে আমি যেতে জানি নাকি আবার স্কোয়ার ফিট ঘোষ বলতো। এই ফুচা ডাক নাম হলেও একে স্কোয়ার ফিট ঘোষ বলতো, কারণ উনি আপনার বিল্ডিংয়ের স্কোয়ার ফিটে মেপে উনি টাকা কালেকশন করতেন। অদ্ভুত ব্যাপার। এর ইতিপূর্বে ওকে অ্যারেস্ট করলো হবে না, ওকেও এই গুন্ডা দমনে একটা ওর বিরুদ্ধে প্রয়োগ করা উচিত, ওকে 1 বছর ওকে রাখা উচিত ওনাকে। আচ্ছা, এটা কঠিন পরিস্থিতি অবস্থা চলে এসছে ওখানে। আমি বলছি যে কবে হবে এটা, আমার প্রসঙ্গ এই কারণে এটা আনতে হচ্ছে, কারণ তিনি তো ঘুরে বেড়াচ্ছেন এখনো দেখতে পাচ্ছি, পালিয়ে বেড়াচ্ছেন। তিনি আবার বলছেন আমি পালিয়ে বেড়াইনি, গুন্ডা দমন আইনে পরিণত হয়ে গেছে। তাহলে অ্যারেস্ট কতদিনের মধ্যে হওয়া সম্ভব বলে আপনি মনে করেন? দেখা যায়, আপনারা দেখতে থাকেন, একের পর এক জোড়া ফুলের পাপড়ি খসছে। ওকে, এই আপনার শুধু ওই তীর্থকর ঘোষই নয়, ওনার বাবার কপালে কি জুটে দেখুন। সেটাই। মৃত্যুঞ্জয় কি বলবেন? মানে তীর্থঙ্কর ঘোষ কি দুর্নীতি করেছেন সত্যি আমার জানা নেই। বিভিন্ন ধরনের অভিযোগ ভোটের পরে আমরা দেখতে পেয়েছি, অভিযোগ করেছে। একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, নতুন সরকার এসছেন, তার নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি যদি মনে করেন যে দোষ করেছেন, তা আইনানুগ ব্যবস্থা হবে, অ্যারেস্ট হয়েছেন। অ্যারেস্টের পরে দেখা যাবে যে যা যা আছে, যা মানে সেকশনগুলো দেওয়া হয়েছে সেগুলো কোর্টে প্রমাণ হোক, শাস্তি পাক। আমাদের কোনো আমার বা আমার দলেরও কোনো সমস্যা নেই এই বিষয়ে। বন্দুক দেখিয়ে লটারির টাকা ছিনিয়ে নিয়েছে আমি বলছি না, আমার মানাতে তো কোনো হয় না। আমি বলে দেবো বন্দুক দেখিয়ে লটারির টাকা ছিনিয়েছে, সেটা সত্যি না মিথ্যে। ভোটের পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মীর বিরুদ্ধে, শুধু নেতা নয়, একাধিক কর্মী পশ্চিমবঙ্গে তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়ে তাদের বাড়ি ছাড়া করে রাখা হয়েছে। তারা ঘরে ঢুকতে পারছে না। যারা ভালো শুধু দলটা করেছে এরকম অসংখ্য কর্মীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়েছে। তো আমরা তাদের বিরুদ্ধে তাদের সাথে লড়াই করছি, কোর্টে লড়াই করে তাদের ঢোকানোর ব্যবস্থা করা হচ্ছে। এবার সমস্যা হলো যে এই যে মানে বিজেপির যে লিস্ট দিয়েছিলেন আপনারা, কারা কারা কতজন কর্মী আমাদের সমস্ত কিছু লিস্ট দেওয়া হয়েছে। শুধু নয়, আমাদের প্রত্যেকটি কোর্টে আমাদের নিজস্ব লিগাল সেল টিম করে আপনার বেলায় বলি না, সেই আমাদের দলের যারা বিধানসভায় নেতা আছে তারা নিশ্চিতভাবে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবে, তারা লিস্ট দেবেন। কোন তৃণমূল কথা বলবে? আমাদের তৃণমূল কংগ্রেস একটাই তৃণমূল, আবার বিজেপি পরিচালিত চাটক তৃণমূল মানে মুশকিল। আপনাদের সিএনএস শোটা আমি দীর্ঘদিন পরে আসছি, এখন কি এরকমই হয় যে মানে একজন বলতে গেলে শুরুতেও এরকম ভাবে আলোচনা শুরু হয়? তাহলে আমি জানি না, আমরা বলছি আপনি প্লিজ একটু মেনটেন করুন। আপনার সময় তো আমি শুনলাম, আপনি আমায় বলতে দিন। ঠিক আছে, শুনলাম, আচ্ছা শুনছি, এবার আপনি বলতে দিন, আপনি একটু শুনুন। তো বলছি যে দেখুন, এই যে সাধারণ আপনারা যে বলছেন যে এবার নির্মল ঘোষকে অ্যারেস্ট করা হবে, উনি বলছিলেন বিজেপির প্রতিনিধি, বা আপনিও বলছিলেন যে এবার আমার বক্তব্য হলো যে বিজেপি পরিচালিত যে চাটন তৃণমূল, মানে বিজেপির নেতা মুখ্যমন্ত্রীরা ঠিক করে দিচ্ছে যে আরেকটা দল কিভাবে চলবে, বিরোধী কি হবে, সেই তাদের কাছেও তো আমরা দেখেছি তিনি পৌঁছে যাচ্ছেন। যাকে পাওয়া যাচ্ছিল না তিনি ওখানে পৌঁছে যাচ্ছেন। এবার আমার বক্তব্য হলো যে এর আগেও আমরা একাধিকবার দেখেছি, ধরুন শুভেন্দু অধিকারী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখন পশ্চিমবঙ্গের, তার বিরুদ্ধে একটা সময় 2016 সালে বিজেপির পার্টি অফিস থেকে তার ভিডিও দেখা হয়েছে। একজন বিভিন্ন ধরনের তৃণমূল কংগ্রেসের যারা তৎকালীন তৃণমূল কংগ্রেস ছিল, ববি হাকিম থেকে আরম্ভ করে অনেকের বিরুদ্ধে দেখানো হয়েছে। আপনারা এই প্রকাশিক বারেকে আমরা বলে দেখেছি, সুকান্ত মজুমদার তিনি গিয়ে আলিপুরদুয়ারে দাঁড়িয়ে কয়লা গরু পাচারের চোর বলেছে, তাকে আবার রাজ্যসভার সাংসদের টিকিট দিয়ে। এইগুলো পশ্চিমবঙ্গের আরও একাধিক উদাহরণ আমি দিতে পারি। একাধিক নেতাকে কাউকে বিভিন্ন দপ্তরের মন্ত্রী করেছেন, আরও শুধু মুখ্যমন্ত্রী নয়, আমি নাম লিস্টগুলো বলে দিতে পারি যে পশ্চিম
আমার এত লিস্ট লাগবে না। এবার আমার একটা বিষয় জানতে হবে, আপনি তাহলে বলে দিন আরজিকর কাণ্ডকে অস্বীকার করে দিন। আমি আরজিকর কাণ্ডে আছি, মমতা বন্দ্যোপাধ্যায় আমি আরজিকর কাণ্ডে নামছেন, আমি আরজিকর কাণ্ডে বলছি। নির্যাতিতার মা বলছে, শুনুন আরজিকর কে পুড়িয়েছিলেন নির্যাতিতাকে সেই সময়, আমাকে এইটুকু বলে দিন তাহলে পরে বুঝতে পারবো। নির্মল ঘোষের নেতৃত্বে তো ওখানে অভয়াকাণ্ডের তাড়াতাড়ি দাও করা হয়েছে, আপনি এটা স্বীকার করতে পারবেন? আমি অস্বীকার স্বীকার করা তো তাহলে আপনি কি আমি একটা কথা বলি, আরজিকর কাণ্ডের তদন্ত কারা করছে? লাস্ট যবে থেকে ঘটনা ঘটেছে সিবিআই করছে, মনিটর কে করছে? সুপ্রিম কোর্ট মনিটর করছে। লোয়ার কোর্টে কেস হয়েছে, ট্রায়াল হয়েছে, সুপ্রিম কোর্ট মনিটর করেছে প্রত্যেকটা জিনিস। অভয়ার হয়েও ভারতবর্ষের বড় বড় আইনজীবীরা দাঁড়িয়েছে। যদি আমার কথা হলো যে আপনি আমার কথা নির্মল যদি ঘটনা ঘটিয়ে থাকেন তাহলে তাকে গ্রেফতার করলে পরে আপনাদের গায়ে লাগছে? কোনো গায়ে লাগছে না, ইমিডিয়েটলি বলুন সেটা। আমার বক্তব্য হলো এতদিন সিবিআই গ্রেফতারটা করেনি কেন? এই যে অভয়ের মায়ের অভিযোগ, এটা তো প্রথম মানে ধরুন ঘটনার 7-8 দিন বা 10 দিন পর থেকে এই অভিযোগটা। আপনি তো প্রথমে ক্লিন চিট দিয়ে দিচ্ছেন, ছেলে ভালো। আবার কোথায় ছেলে ভালো? কি আমি বললাম? কি বললাম? তাই তো বলছেন আপনাদের তৃণমূল বসিয়ে দিচ্ছেন কেন? আমি একবারও বলিনি, আমি প্রথমও বলেছি যদি তীর্থঙ্কর ঘোষ দোষী তাকে অ্যারেস্ট করেছে সাজা দিক। আমি এখনো বলছি অভয়ের মা যে অভিযোগ করছেন তথ্য প্রমাণ লোপাট, মানে যদি অভয়ের বডিটা তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হয় তাহলে তো এটা তথ্য প্রমাণ লোপাটের ঘটনা। তাহলে তদন্ত করছে সিবিআই, 48 ঘন্টা পরে ঘটনাটা কেসটা চলে গেল সিবিআই এর হাতে, সিবিআই তদন্ত করলো, সুপ্রিম কোর্ট মনিটর করলো, অভয়ের হয়ে ভারতবর্ষের বড় বড় লয়াররা দাঁড়ালো। তাহলে আমার কথা হলো যদি এই ঘটনা ঘটে থাকে, এতদিন ধরে সিবিআই চার্জশিটে নির্মল ঘোষের নামটা দিল না কেন? সিবিআই তো বিজেপি দ্বারা পরিচালিত, সিবিআই তো আর তৃণমূল কংগ্রেস পরিচালনা করেনি, তাহলে অ্যারেস্টটা করলো না কেন? তাও আমি মেনে নিচ্ছি যদি সিবিআই নাও করে থাকে, এখনো যদি নির্মল ঘোষ এরকম তথ্য লোপাট প্রমাণের কাজে অভিযুক্ত থাকে, তাহলে আমরা বলবো ইমিডিয়েটলি নির্মল ঘোষকে কাস্টাডি নেওয়া হোক, ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক। একদম এটাই হচ্ছে বড় জায়গা। করবেটাকে সিবিআই করবে, সেটা তো সিবিআই করবে। আপনি তৃণমূল কংগ্রেসের সরকারের উপরে আঙুল তুলতে পারেন না। না ঠিকই তো পারি না, কিন্তু তোলাবাজি যে যখন তৃণমূল কংগ্রেস সরকার ছিল তখনও আঙুল তুলতে পারেন না। আর যে ওই তোলাবাজির অভিযোগ লাগাতার যা যা অভিযোগ এই মুহূর্তে আমরা শুনলাম, তাতে গুন্ডা দমন আইন রয়েছে, তাতে আমরা দেখব পুলিশ কি করবে। আমি আসছি, একটা বিরতি নেব, তার আগে নীলাংশু রয়েছেন, সুজিতদাও রয়েছেন, তাদের কাছে যেতে হবে, সঙ্গে থাকুন ততক্ষণ। ফিরে এলাম বিরতির পর। আর আজকে লেটেস্ট যে কটা ছবির মধ্যে আজকে আমরা যে ছবিটা দেখতে পেলাম, মানে আজকেও দেখলাম সেই ডিম থেরাপির ছবি, কার্যত ঢাকঢোল পিটিয়ে, মানে পানিহাটির মানুষজন তারা বলছেন মারাত্মক খুশি এই গ্রেপ্তারিতে, তারা ঢাকঢোল পিটিয়ে ডিম ছুটছেন। এই দেখুন চোর চোর একটাই স্লোগান, সঙ্গে বাজছে ঢাক বা ঢোল, যাই বলুন না কেন সেই সাউন্ড আমরা পাচ্ছি, তার সঙ্গে ডিম থেরাপি কার্যত জনতা তারা তাদের নামে এটা বলছেন বারবার। আমি নীলাংশুর কাছ থেকে শুরু করবো, সুজিতদার কাছে তার পরবর্তীতে যাব, কারণ এই গ্রেফতারিগুলো আজকে দেখতে হবে খুব স্বাভাবিকভাবে। বলতে গেলে আজকে আইন, গুন্ডা দমন আইন, আমি যদিও না মিলিয়েও যদি বলি যে আজকে এই অ্যারেস্টগুলো কতটা গুরুত্ব রাখে, আজকের এই অ্যারেস্টে যে পার্টগুলো আমরা পর দেখতে পাচ্ছি। নীলাংশু, প্রত্যেককে শুভ সন্ধ্যা। তীর্থঙ্কর ঘোষ অ্যারেস্ট হয়েছেন, তার সাথে বহু তৃণমূলের নেতা যারা একসময় আমরা অভিযোগ করেছি, সেই সময় যারা সংসদীয় রাজনীতিতে বিরোধী ছিল বিজেপি, তারা অভিযোগ করেছে। বিভিন্নভাবে সাধারণ মানুষ অভিযোগ করেছে যাদের বিরুদ্ধে, তারা এক এক করে গ্রেপ্তার হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে, তদন্ত হবে, শাস্তি হবে। এটাই একটা সরকারের কাছ থেকে যে কোনো রাজ্যের সাধারণ মানুষ চায়। কিন্তু প্রথম থেকে আমরা যেটা বলে আসছি, যে ডিম থেরাপির কথা বলছো, একটা উচ্ছ্বাসের সুর তোমার গলায় শোনা যাচ্ছে। এই জনতার উচ্ছ্বাস নয়। তুমি যদি ভালো করে দেখো, একটু সোশ্যাল মিডিয়া খোলো, তাহলে দেখবে বিজেপির ওইখানে যে প্রার্থী ছিলেন এর আগের বারে 2021 সালের উপনির্বাচনে, সেই জয় সাহা, সেই লোকজন নিয়ে গিয়ে ওখানে ঢাকঢোল বাজাচ্ছে, তার ভিডিও ফুটেজ বিভিন্ন জায়গায় ভাইরাল হচ্ছে। এবারে বিষয়টা হচ্ছে সাধারণ মানুষের তকমা লাগিয়ে দিয়ে বিজেপির নেতারা এই ধরনের ডিম থেরাপি, সাধারণ মানুষকে হেকেল করা, তার সামাজিক যে সম্মানের জায়গাটা রয়েছে, আমি বলছি না তৃণমূলের কোনো নেতা তার সামাজিক সম্মানের জায়গা অসম্মানের জায়গা, এই বিতর্কটা এখানে নয়। এখানে বিতর্কটা হচ্ছে ডিম এমন একটা জিনিস যেটা খুব স্বাভাবিকভাবে বাচ্চাদের পুষ্টির জন্য, যে কোনো বয়সের মানুষের পুষ্টির জন্য লাগে,
তো এটা একটা অর্থ অপচয়ের জায়গা, এবং সত্যি কথা বলতে আমাদের পশ্চিমবাংলার বুকে এই ধরনের সংস্কৃতি কখনো ছিল না, যেটা নতুন করে বিজেপি আমদানি করলো। তো এটা কখনোই সমর্থনযোগ্য নয়। এই ডিম থেরাপির কথাটা যেটা আসছে, তার জায়গায় প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, আইন রয়েছে, আদালত রয়েছে। সে যা অন্যায় করেছে সেই অন্যায় অনুযায়ী আমাদের জ্যান্ত মানুষের মুখে কই মাছ ঢুকে দেওয়াটাই মানে শ্রেষ্ঠ কাজ ছিল। আপনি যদি মনে করেন নোয়াখালীর দাঙ্গাটাই মনে শ্রেষ্ঠ কাজ ছিল। আপনি যদি মনে করেন আপনি আমার সময়কে বলবেন, তাহলে আপনি বলুন, আমি চুপ করে যাচ্ছি। দিতে বলছেন আপনি যদি মনে করেন যে আপনি বলবেন, তাহলে আমি চুপ করে যাচ্ছি, অথবা আপনি আমায় বলতে দিন, আপনার বলার সময়তে আপনি বলবেন। এবার বিষয়টা হচ্ছে, এই ধরনের সংস্কৃতি পশ্চিমবাংলার বুকে কখনো ছিল না। তীর্থঙ্কর ঘোষ অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তার হয়েছে, তার নির্দিষ্ট সাজা হবে যদি সে দোষ করে থাকে। আমরা জানি পানিহাটির সাধারণ মানুষ, তাদের মুখে মুখে প্রচারিত ছিল সেই সময়তে নির্মল ঘোষ, তার ছেলে তীর্থঙ্কর ঘোষ, তারা কী ধরনের দুর্নীতির সাথে যুক্ত রয়েছে গোটা পানিহাটি চত্বর জুড়ে। আর আমরা বলছি তীর্থঙ্কর ঘোষ চুনোপুটি, আসল মাথাটাকে ধরতে হবে। পানিহাটির মানুষ যাদের অত্যাচারে দীর্ঘদিন ধরে মুখে কুলু পেটে বসেছিল, ভয়ে কিছু বলতে পারছে না, এই ভয়ের জায়গাটা মানুষের মধ্যে কাটাতে হবে, সেটা আইনানুগ ব্যবস্থা করে কাটাতে হবে। তার কারণ নির্মল ঘোষ তার প্রশ্রয় ছাড়া তীর্থঙ্কর ঘোষ এই জায়গায় পৌঁছতে পারে না। তাহলে নির্মল ঘোষ এই সাহস পায় কোথা থেকে, এই হিম্মত পায় কোথা থেকে, এত বছর ধরে এই পানিহাটির বুকে এই সন্ত্রাসের রাজত্ব চালিয়ে গেছে। তাহলে নির্মল ঘোষের মাথার ওপরেও কারা কারা ছিল, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমি 4 জনকে জেলে ঢুকিয়ে দিলাম, 4 জনকে পুলিশ ভ্যানে নিয়ে যাওয়ার সময়তে ডিম থেরাপি হলো, 4 জন তার মাথায় জুতো দিয়ে মারলো, 4 জন 4টে থাপ্পড় মারলো, এটা আমার দেশের আইনি ব্যবস্থা নয়। আমরা বলছি আইনি ব্যবস্থায় তার যা যা সাজা হয় সেই সব সাজা তাকে দিতে হবে, যা যা অন্যায় এতদিন ধরে করেছে তার জন্য। চলুন সুজিতদার বক্তব্য শুরু। সুজিতদা, কি মনে হয়? হ্যাঁ, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। এবং দর্শকবৃন্দদেরও শুভ সন্ধ্যা, শুভেচ্ছা জানাই। মনে হওয়ার ব্যাপার নেই। তাহলে একটা খুব পরিষ্কার কথা আমি বলি, আমার যেটা মানে স্ট্রং সেন্স বলছে যে শ্রমিকবাবু বলেছিলেন খুব দায়িত্ব নিয়ে যে এটা এই ডিম থেরাপিটা বন্ধ হোক এবং এটা হওয়া উচিত নয়, অন ক্যামেরাই বলেছেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমার একটা প্রশ্ন, আজকের কি বিজেপির উচ্চ নেতৃত্বের কথা বিজেপির কর্মীরা শুনছে না? প্রশ্ন আছে আমার এখানে। কারণ শ্রমিকবাবু এখন আমরা কি তাহলে ডিম থেরাপি নিয়ে আলোচনা করব সুজিতদা? কোনটা আপনার কাছে মনে হয় যে যেটা নিয়ে আলোচনা করা যায়? ডিম থেরাপি? মানুষ যদি ডিম মারে, অভিযোগ থাকতেই পারে বিজেপি নেতারা ডিম মারছে, আমি ধরে নিলাম আপনারা অভিযোগ করছেন, পুলিশ রয়েছে, ব্যবস্থা নেবে, আইন আছে, আদালত রয়েছে, সবকিছু তাতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যারা মানুষকে দীর্ঘদিন ধরে যাদের সঙ্গে এমন ট্রিট করেছেন, যাদেরকে লুটেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা যখন হচ্ছে। বলুন। 1 মিনিট। আমি এর আগেও এই চ্যানেলে বলেছি যে পলিটিক্যাল গুডউইল, আজকের গুন্ডা দমন আইন হয়েছে, ধরা হচ্ছে, সব ঠিক আছে, পলিটিক্যাল গুডউইল, এই পলিটিক্যাল গুডউইল রাজনৈতিক সদিচ্ছা যদি থেকে থাকে তাহলে ওই কান টানলে মাথা আসবে। যে যে অন্যায় পানিহাটির বুকে নির্মল ঘোষণা করেছে তার মাথা, আগের বক্তা বলছিলেন, তার মাথাটা তো এখন ঘুরে বেড়াচ্ছে। এখনও কেন, আমার তো প্রশ্ন সেই জায়গায় যে এখনও কেন ভাইপোর ওই যে শব্দ নেওয়া হচ্ছে না, কণ্ঠস্বর নেওয়া যাচ্ছে না, কোন কারণে, কেন হলো না, এবং কেন এখনও ভাইপো কণ্ঠস্বর দিতে চাইছে না, তাহলে সেই জায়গাটা বুঝতে হবে। আজকে তাহলে আমার একটা জায়গায় প্রশ্ন আছে, প্রশ্নটা এই জায়গায়, দেখুন, রাজনৈতিক সদিচ্ছা যদি থেকে থাকে তাহলে সমস্ত আইন কার্যকর হবে। আর যারা এই অন্যায়, এই পাপ করেছে, আজকে তৃণমূলের A to Z কিছু বলার জায়গা নেই। তৃণমূলের অবশ্য কোন তৃণমূল, কালীঘাট, অলকালীঘাট তৃণমূল, না চটিজাড়া তৃণমূল, না আপনার বলছিলেন তো তৃণমূল একটাই এখনো বলছে। না, ও ভুল বললে মানুষকে ভুল ব্যাখ্যা দেওয়া হবে। বাংলার মানুষ জানে, একদিকে চটিজাড়া তৃণমূল কালীঘাট ব্যাকেটে, আর একদিকে ঋতম। প্লিজ, আমি কিন্তু কারুর বক্তব্য বলুন, কিছু বলছে না কেউ। একদিকে চটিজাড়া তৃণমূল কালীঘাট ব্যাকেটে, আর একদিকে ঋতব্রত বালিশচারা তার তৃণমূল, আর একদিকে বিজেপি জয়েন করা তৃণমূল, বিজেপি জয়েন করতে যাওয়া তৃণমূল, 4টে তৃণমূল এখন। এবার হ্যাঁ, তার দুটো অফিসিয়ালি দুটো ভাগ হয়ে গেছে। অফিসিয়ালি দুটো কোর্টে গিয়ে তারা বলছে আমরা আসল, এরা নকল। আজকের দই টানাটানি হচ্ছে, তৃণমূল একটা মানে কি বলতে চাইছে? তৃণমূল আজকে মমতা তৃণমূল বা কালীঘাট অলকালীঘাট তৃণমূল বলছে আমরা সভা করব। আজকে কোর্ট রায় দিয়ে দিয়েছে, আগের দিনই কোর্ট রায় দিয়েছে, ঋতব্রতরা তারা মেয়র রোডে সভা করে গান্ধী মূর্তির ওখানে। তাহলে তৃণমূল একটা,
প্রমাণ হয়, এটা বলতে হবে, স্বীকার করতে হবে। এই মানে খুব ঘাসে মুখতে চললে তো এরকম কথা বেশ বলতে হবে। বেশ সুজিতদা, এবার আমার প্রসঙ্গ হচ্ছে গুন্ডা দমন আইন যখন পরিণত হয়ে গেল এবং সেই আইনে যা 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 সংস্থান রয়েছে, হ্যাঁ, আমার প্রসঙ্গ হচ্ছে এবার তো তাহলে গুন্ডা মানে তো কাউকে আর বাদ দেওয়া যাচ্ছে না। না শুনুন, এই জায়গায় বলার আগে গুন্ডা দমন আইনে পরিষ্কার কথা বলছি। এতকাল কি ভারতবর্ষের আইন ছিল না? এতকাল কি গুন্ডা অ্যারেস্ট হয়নি না? এতকাল সেই আইন ভারতবর্ষের সংবিধানে ছিল না? না, ইন্ডিয়ান প্যানেল কোর্ট সে আইন ব্যবস্থা করেনি। ব্যবস্থা ছিল, কিন্তু সদিচ্ছা ছিল না হয়তো পলিটিক্যাল পার্টি। আপনি একজন রিপোর্টার, আপনাকে দয়া করে শুনতে হবে। আজকের সাংবাদিকদের গলা টিপে ধরা হবে এরপরে, যেমন বিরোধীদের গলা টিপে ধরা হবে খুব কায়দা করে, খুব সুকৌশলে, তেমন এই গুন্ডা দমন আইনের মাধ্যমেই আজকের গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ তাদের গলা টিপে ধরা হবে আগামী দিনে। হয়ে গেছে, দয়া করে আপনার একটু ভদ্রভাবে বলতে পারি যে আমি আপনার সময় কোনো কথা। সুজিতদা বলছি রেকটিফাই করছেন কিছু বোধহয়। 1975 সালের 25শে জুন সেটা হয়েছিল। হ্যাঁ, ইমার্জেন্সি কথা বলছেন তো? একদম। এটা অলিখিত ইমার্জেন্সি চলবে পশ্চিমবাংলায়, অলিখিত ইমার্জেন্সি। যেটা অলিখিত ইমার্জেন্সি ভারতবর্ষে চলছে, অলিখিত ইমার্জেন্সি চলবে। বিজেপি সেদিকে গড়াচ্ছে, বিজেপি সেদিকে মনুবাদের, বিজেপি সেদিকে গড়াচ্ছে, খুব পরিষ্কার। আজকের একটা কথা বলবো, এনকাউন্টার, আজকের বারুইপুরে এনকাউন্টার কথা বলতে হয়। এনকাউন্টার হয় এই জায়গায়, গুলিটা লেগে এখান থেকে বেরোচ্ছে, এখান থেকে গুলি লাগলে কোথায় দাঁড়িয়ে গুলি করতে হয়, তবে এই জায়গায় গুলি লাগে। এনকাউন্টার কখন করলে সে তো প্যারালারই ছিল বন্দুক। আজকের বলতে হবে, গুন্ডা দমন আইন যদি হয়ে থাকে, পুলিশ কি খেলো হয়ে গেল? পুলিশের কোমর থেকে কেউ বলছে রাইফেল নিয়েছে। বলুন, এক মিনিট শুনে নি শাখাবদ্ধা কি বলতে চাইছেন, শুনে নি। এই আইনটা মানুষের প্রয়োজনের জন্য, একটা মার্ডার হয়ে গেল, সেই পরিবার তো শেষ হয়ে গেল, তারপর আপনি বিচার করবেন যে খুনি তার জেল হবে। কিন্তু এই আইনটা ঠিক অন্যরূপ। যেটা সুজিতবাবু বলছিলেন যে ভারতবর্ষে আইন ছিল না, আইপিসি পেনাল কোড ছিল না, কিন্তু আপনি বুঝতে ভুল করছেন। এই ধারায় এখানে যে সেকশন আন্ডার সেকশন 3-তে তাকে একটা প্রভিশন দেওয়া আছে। সেই জায়গায় আপনি এখানে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে যে আপনি যারা আসামি, যারা আপনি ডাউট করছেন অর্গানাইজ ক্রাইম করছে, তাকে এই আইনটা লক্ষ্য করতে পারবেন, তাকে এই আইনের বলে আন্ডার সেকশন 3 বলে তাকে নিতে পারবেন, এবং আন্ডার সেকশন 4 তাকে অ্যাপ্লাই করতে পারবেন। এইটা যেমন ঠিক মানুষের নিরাপত্তার জন্য এই আইনটা যেমন দেওয়া হয়েছে। না না, তার মানে এই নয়, তার মানে এই নয় গণতান্ত্রিক বন্দোবস্তে আমি আইনি সাহায্য দিতে পারবো না। আন্ডার সেকশন 15 একজন মার্ডারার কেউ আইনি সাহায্য দিতে হয়। আন্ডার সেকশন 15 আছে না, আন্ডার সেকশন 15তে আপনার বোর্ড আছে, অ্যাডভাইজারি বোর্ড, আপনি অ্যাডভাইজারি বোর্ডে যেতে পারবেন না। অ্যাডভাইজারি বোর্ড কেন, আমি আমার নিজের লয়ার লাগাতে পারবো। সেই অ্যাডভাইজারি বোর্ড রয়েছে তো তার জন্য। না না, বোর্ডের বোর্ড কেন রাখা হয়েছে? না, বোর্ডে কারা থাকবে? বোর্ডে কারা? এ তো যার গরু ধান করে তার কাছে বিচার জানা হবে। কিন্তু ভারতবর্ষের সংবিধান বলেছে, মূল কাঠামোতে, সংবিধানের মূল কাঠামো করে দেবো। এক মিনিট, সেখানে কেন ভয়? ভয়ের কোনো জায়গা নেই। আমার বক্তব্য, আমার গণতন্ত্র, আমি যদি অ্যারেস্ট হই, আমি আমার আইনি সাহায্য দিতে পারবো। এই আইনি সাহায্য দায়িত্ব নেবেন। এই যে মুর্শিদাবাদে যে ট্রেন পুরানো হলো এনআরসির জন্য এবং আপনার ওয়াকফ বিলের কারণে, যেভাবে আপনার বসিরহাটে দাঙ্গা হলো, যেভাবে আজকে ওই মেয়েটার দাঙ্গা হয়েছে, পুলিশ আইবি টোটালি ফেল করে গেছে। কেন আইবি রেজাল্ট থাকবে না? কেন আইবি জানাবে না যে ঘটনা ঘটতে পারে? এই ঘটনা তার জন্য কেন আমার পয়সা কেন আগে থেকে প্রিকশন নেওয়া হবে না? সে
ব্যবস্থা Yes, come to the point. হয়ে গেছে তাহলে Yes, বলতে হবে আইন এই ফেল করেছে, জন্যই এই ইন্ডিয়ান আইনটা। ব্যাংক ফেল করেছে, এই পুলিশ জন্যই প্রশাসন ফেল করেছে। এই কেন জন্যই। পুলিশ প্রশাসন ফেল না করলে ওকে বুঝলাম নীলাংশু হাত তুলেছেন অনেকক্ষণ আগে, আমি তারপরে মৃত্যুঞ্জয়ের কাছে আসছি। বলুন নীলাংশু, বলুন। আচ্ছা, বিজেপির দাদা অনেকক্ষণ ধরে বলছেন, ঠিক আছে, অসুবিধা নেই। উনি গুন্ডা দমন আইন আজকে রাজ্যে পাশ হয়েছে, সংখ্যার জোরে বিজেপি গুন্ডা দমন আইন পাশ, হতেই পারে, কোনো অসুবিধা নেই। আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি। রাজ্যের মানুষের ভালো করার জন্যই নিশ্চিতভাবে সরকার ভাবছে, আমরা এই আশা করি, এখনও অবধি সেই আশা করছি। কিন্তু আমাকে একটা উত্তর দিলে খুব ভালো লাগবে। সেটা হচ্ছে 5 দিনের মধ্যে ধরুন কাউকে একজন গ্রেপ্তার করা হলো, তাকে 5 দিনের মধ্যে জানাতে হবে কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে 5টা দিন সে কী করবে? সে জানবে না কী কারণে সে গ্রেপ্তার হয়েছে? এই জানার অধিকার আমার দেশের সংবিধান আমায় দিচ্ছে। আমি কি ভরসা রাখতে পারি না প্রশাসনের ওপর? যাকে মানে গ্রেপ্তার 5 করা দিন হচ্ছে? ধরে গ্রেপ্তার, না আমি বলছি ধরুন আপনাকে বা আমাকে গ্রেপ্তার করা হলো, 5 দিন পরে গিয়ে আমি জানতে পারবো কী কারণে আমি গ্রেপ্তার হলাম। দাদা এটা অর্গানাইজ ক্রাইমের ক্ষেত্রে আমি কিন্তু বলছি যে আপনি তো already বলেছেন, তার আপনার পেছনে দাদা, আপনার কিন্তু আমি বলছি আপনি ক্রিমিনাল বলেছেন। সেল পড়ে গেছে, আপনি তবেই বলেছেন, আপনাকে অ্যাটাক Exactly. আপনি বলেছেন, আমি আপনার বলার সময় না, কিচ্ছু তার তো বলিনি। হিস্ট্রি দেখা হবে। আমার আমি আপনার আপনার মতো কাছে জানতে চাইনি। যাদের পেছনে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের না না সেই আমি স্ট্যাম্পটা ঠিক তাদের ঠিক জন্য ঠিক। বোধহয় নয়। না, কোথাও এরকম কথা উল্লেখ করা নেই। ঠিক আছে, সেটা হচ্ছে 5 দিনের মধ্যে জানাতে হবে যে কি ধরনের, কি কারণে আপনাকে এটা করা হলো। আচ্ছা এবার বলুন, এটা বলছে বাধ্যতামূলক 5 দিনের মধ্যেই জানাতে হবে, একটা লাইন। তার পরের লাইনটা বলছে যদি সেখানে জনস্বার্থের কোনো বিষয় থাকে সেক্ষেত্রে না জানাতেও পারে সেই পুলিশ বা প্রশাসন। তাহলে দুরকম কথা হলো আচ্ছা। একই আইনের মধ্যে। 2 নম্বর কথা, যেটা 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে এই গ্যারেন্টিটা কে দেবে যে কোনো সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হবে না? কারণ কোনো সাধারণ মানুষকে গ্রেপ্তার, ধরুন আমাকে আজকে গ্রেপ্তার করলো, আমাকে কারণ জানালো না, তাহলে আমার তো এই অধিকার রয়েছে, ধরুন প্রশাসনের কোনো একটা ভুল হয়েছে, নীলাংশু দাসকে অ্যারেস্ট করতে গিয়ে নীলাংশু পাঁজাকে অ্যারেস্ট করেছে, আমি নির্দোষ, তাহলে আমার এই অধিকার আছে যে আমাকে অ্যারেস্ট করলো, যে আমাকে ভুয়ো মামলায় ফাঁসালো, আমি তার বিরুদ্ধে কোর্টে যাব। কিন্তু এই আইনে বলছে, এই গুন্ডা দমন আইনে বলছে, ভুলবশত যদি আপনাকে গ্রেপ্তার করাও হয় সেক্ষেত্রে কোনো রকম কোনো ফৌজদারি অ্যাকশন আপনি নিতে পারবেন। তাহলে পুরোপুরি গণতান্ত্রিক পরিস্থিতিতে দাঁড়িয়ে বিরোধী এবং সাধারণ মানুষ তাদেরকে ভয়ের পরিমণ্ডলে, তৃণমূল সরকার যা করেছিল, পুলিশ প্রশাসন তাকে টাকা খাইয়ে কথায় কথায় গাঁজা কেস, কথায় কথায় রেপ কেস, কথায় কথায় শ্লীলতাহানির কেস, তাদের বিরুদ্ধে কেউ কথা বললেই, আমি সংবাদ মাধ্যমের বন্ধুদেরও দেখেছি বহুবার, তোমরাও দেখেছো 15 বছরের নিজেদের চাকরি সূত্রে। আর এবারে নতুন করে হচ্ছে এটাকে আইনি একটা রাস্তা দিয়ে দেওয়া হলো, আইনি মুখোশ পরিয়ে দেওয়া হলো, যে গণতন্ত্রকে গলা টিপে খুন করা হবে। উত্তর দেবে ডেফিনেটলি একটা বিরতির পর, সংক্ষিপ্ত বিরতি, ঠিক এই জায়গাতেই ফিরবো গুন্ডা দমন আইন নিয়ে, সঙ্গে থাকবে। 10 বছরের কমপ্লিট ভারমার আর 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। আগে নির্দেশ দিয়েছে, বিধানসভায় আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর হচ্ছে। তো বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ এই যে দাদাগিরি গুন্ডামি দেখেছে না, সবাই তাদের ক্লান্ত, ক্ষুব্ধ, এদের হাত থেকে প্রথম মুক্তি চায়। আর বেশিরভাগ রাজনীতির সঙ্গে যুক্ত লোকগুলো এই গুন্ডামি করেছে, তাই আজকে আমাদেরকে নতুন করে আইন আনতে হয়েছে এবং কড়াকড়িভাবে এই আইনকে ইমপ্লিমেন্ট করা হবে। যেন যারা এখনও হিরো ভাবছে নিজেকে, সাবধান হোক। আর যাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন অলরেডি হয়ে গেছে তারা তো ছাড়া পাবে না। সাধারণ মানুষ যারা ভয় পাচ্ছেন, এখনও কথা বলছেন না, অনেক ডিপার্টমেন্টে এরকম লুকিয়ে আছে লোক, তারাও গুন্ডামি করছে, তারাও অপরাধী। যেন সবার বিরুদ্ধে এফআইআর করুন, আইন তার ব্যবস্থা করুন। এবার আবার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে অ্যাসিওর করছেন যারা গুন্ডা, তিনি বললেন 34 বছরের কমিউনিস্ট হারমাদ, এর তলায় যারা গুন্ডা, 15 বছরের তৃণমূলী গুন্ডা, তাদেরকে জব্দ করবার জন্য এই আইনের প্রয়োজন ছিল। সাধারণ মানুষ বা রাজনৈতিক যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, ভয় পাওয়ার কি আছে? আমার প্রশ্ন মৃত্যুঞ্জয়দার কাছে ঠিক এটাই। দেখুন, একটা সরকার গুন্ডা দমন করবে, এটাই তো খুব স্বাভাবিক। দেশের সাধারণ মানুষ হিসাবে, রাজ্যের সাধারণ মানুষ হিসাবে তো আমরা চাইবো যে গুন্ডা দমন হোক। আমার বক্তব্য হলো, আমাদের বিজেপির প্রতিনিধি বললেন যে সরকারি সম্পত্তি জ্বালিয়ে দিচ্ছে, এই যে ট্রেন জ্বালিয়ে দিচ্ছে, কার থেকে আদায় হয়েছিল আমি বলি, তখন কে ছিল? খুব সমস্যা, আমি একটু বলি। আপনি তো বলছেন, আপনি প্রশ্ন করলেন, উত্তর দিলাম, আপনি একবারে 4টে প্রশ্ন করুন, আমি একবারে 4টে প্রশ্নের উত্তর দিই। তাহলে আমি বলছি যে এইবার এই যে বিজেপি প্রতিনিধি বললো যে ট্রেন জ্বালালে কাঠ দিয়ে সম্পত্তিটা, সরকারি সম্পত্তি আদায় করবে টাকাটা, খুব ভালো কথা। আমার বক্তব্য হলো, এই কথাগুলো যখন গত বছর নবান্ন অভিযান করেছিল এবং নবান্ন অভিযানের সময় বড়বাজারের মুখে দাঁড়িয়ে সেন্ট্রাল এভিনিউর উপরে পুলিশের গাড়িটা জ্বালিয়ে দিল, সেটা পুলিশের গাড়িটা সরকারি সম্পত্তি ছিল না? একজন পুলিশকে মারা হলো। আমার কথা হলো যে আজকে বক্তব্য হলো যে বিজেপি এই কথাগুলো বলছে। আমার বক্তব্য, আমি আপনার বেলা বলিনি, আপনি চেঁচিয়ে কি হবে? আপনি হয়, আপনার এতে কি মনে হয় আপনি আপনার বেলা
বেলায় নিজের বক্তব্যটা মানুষকে হয়তো ভালোভাবে বোঝাতে পারেন না, তাই অন্যরা যখন বিরোধীরা বলছেন তাদের মাঝখানে ঢুকে আপনি বলতে চান। এইরকম কি আপনার সরকারে এসছেন, এত অ্যাটেনশন পাওয়ার আলাদাভাবে দরকার কি আছে? এবার আমার বক্তব্য গুন্ডা দমন আইন আছে, আইনের প্রথম কথা হলো এসপি ঠিক করবে কি গুন্ডা কি গুন্ডা নয়। এবার দ্বিতীয় কথা হলো আপনাকে অ্যারেস্ট করলেন 72 ঘন্টা 3 দিন অবধি, 3 দিনের মধ্যে আপনাকে অ্যাডভাইজারি বোর্ডের কাছে গিয়ে বলতে হবে পুলিশকে যে কারণটা কি। এবার 3 দিন অবধি আপনাকে কিছু বললো না, কারণ কি আপনার পরিবারকেও বললো না, 3 দিন আপনাকে আটকে রাখা হলো। এবার গুন্ডা, এবার মানে যে কেউ, এবার আজকে শুনুন এই যে না 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 আপনি ঠিক করতে পারেন না, শুনুন অরবিন্দ কেজরিওয়ালকেও এই আইনের দোহাই দিয়ে, আইন আমাদের রাজ্যে দেশে এখনো আছে, সেই দেশের আইনকে ব্যবহার করে অরবিন্দ কেজরিওয়ালকে আটকে রাখা হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালকে এখন বাইরে বেরিয়েছে, তাকে প্রমাণ হয়ে গেছে যে দোষ করেনি। তাহলে যারা যারা অরবিন্দ কেজরিওয়ালকে মিথ্যাভাবে আটক করলো তাদের বিরুদ্ধে আমি বলছি, আপনি কি করে এতটা গ্যারান্টি দিয়ে বলছেন যেটা তার মানে হতে চলেছে? আপনি বলে দিচ্ছেন কিভাবে গ্যারান্টি দিচ্ছেন? আপনি যেইভাবে গ্যারান্টি দিচ্ছেন এটা হবে না, আমিও সেইভাবেই গ্যারান্টি দিচ্ছি। একটা সরকার তার আইন প্রণয়ন করেছে। শুনুন আজকে ভারতীয় জনতা পার্টির সরকার, অনন্তকাল ধরে ভারতীয় জনতা পার্টির সরকার থাকবে না। আজকে যে বিজেপির প্রতিনিধি এসছে, কালকে সে বিরোধী দলে থাকবে। আমরা যেরকম 15 বছর শাসন করার পরে বা সিপিএম 34 বছর শাসন করার পরে চলে গেছে, সেরকম চলে যাবে। কালকের ডেটে আবার বিজেপির উপরে এই জিনিসটা হবে না, সেটা কে বলতে পারে? একটা আইন করতে হবে। আমি গুন্ডা দমন আইনের বিরুদ্ধে নয়, আমার কিছু ভোট পরবর্তী হিংসা হয়েছিল, এটা তো জনগণের জন্য। ভোট পরবর্তী হিংসা হয়েছিল, আমি পয়েন্ট বুঝলাম তো, আমার একটা পয়েন্টের উত্তর শুধু দিতে হবে। আপনি কি করে অ্যাড করে দিচ্ছেন গুন্ডাকে বাদ দিয়ে সাধারণ মানুষ? আমি আমাদের প্রথম কথা হলো ভারতবর্ষে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে এইভাবে আটক করে রাখা হয়েছিল এবং পরে দেখা গেছে আমার বক্তব্য হলো যে এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা করেছি। সেটা যদি না হয় একটা গুন্ডা দমন আইন আসবে, যেটাকে তো দেখা হবে যে আমাদের আইনটার বিরোধিতা করছি না, আমরা বলছি আইনের কিছু কিছু পয়েন্টের ক্লজের আমরা বিরোধিতা করছি। এই যে পয়েন্ট আমি বললাম যে 3 দিন অবধি আপনি অ্যাডভাইজারি বোর্ডের কাছে জানবেন। এবার আমাদের সংবিধান বলে যে আমাকে অ্যারেস্ট করলে এখনো অবধি 24 ঘন্টার মধ্যে প্রডিউস করতে হবে লোয়ার কোর্টে। লোয়ার কোর্টে যখন প্রডিউস করবে, আমার যদি আইনি সহায়তার, আমার যদি লয়ার দাঁড় করানোর ক্ষমতা না থাকে, দেশের আইন বলছে দেশের সরকারকে, রাজ্যের সরকারকে আপনাকে দিতে হবে আইনজীবী। এইখানে ক্ষেত্রে আপনাকে আইনজীবী দাঁড়ানোর কোনো অধিকার আপনার নেই। 2, তারপরে আপনার বক্তব্য হলো যে আপনাকে যখন আপনাকে ডিটেইন করছে, এই যে আপনাকে ডিটেইন করার পরে আপনি চললেন 1 বছর অবধিও চাইলে আপনাকে ডিটেইন করে রাখতে পারে, 1 বছর অবধিও ডিটেইন করতে পারে। এবার সরকারের কি মনে হবে? আজকে সিএনএর প্রতিনিধি বা সিএনএর সাংবাদিক ঠিক করে দেবে না যে সরকার কি মনে করছে, আমিও যেমন ঠিক করে দেবো না। তাই এমন একটা আইন তৈরি হচ্ছে যখন, যেটা আইনটা তৈরি হয়ে যাচ্ছে, আইনটা এমনভাবে হওয়া হবে যে আমি গুন্ডাকেই দমন করতে চাইছি। তাহলে যে গুন্ডা কি গুন্ডা নয়, যখন আমাদের দেশের আইন ঠিক করবে, আগে থেকে ঠিক করতে আপনার বাড়িতে সার্চ ওয়ারেন্ট ছাড়া, এই আইনের বলছে আপনার বাড়িতে মনে হলে কালকে আপনি গুন্ডা বা কালকে সিপিএম এর আমার ভাই গুন্ডা, তার বাড়িতে সার্চ ওয়ারেন্ট ছাড়া ঢুকে যেতে পারে। এই জায়গাগুলোকে বাদ দিন। ওকে, চলুন, বুঝে গেলাম। আবার আমি বলছি, মনে হলে ঢুকে যেতে পারবেন, এই জায়গা কোথায় রয়েছে আমি এখনো পর্যন্ত জানি না। যদি সে গুন্ডা না হয়, তাহলে কেন একটা আম পাবলিকের বাড়িতে ঢুকে যাবে? গুন্ডা তো ঠিক করবে। এক্স্যাক্টলি, গুন্ডা সেই গুন্ডা যার পেছনে স্ট্যাম্প রয়েছে গুন্ডা। আমি এটাই বুঝতে পারলাম না। আবারও বলছি, একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন, কোথাও যাবে না, সঙ্গে থাকবেন। দ্রুত বিরতির পর ফিরছি। ফিরে বিরতির পর মৃত্যুঞ্জয় কিছু বলছিলেন, আমি আরেকবার থামিয়েছিলাম, আরেকবার ঢুকছি, কারণ আমি শাখা বর্দার কাছে আসবো। সাথে একটা লাইন বলবো যে আমাকে যদি আপনি যে বলছেন না মিথ্যে, ধরুন ভুল করে অভিযোগ করে আমায় তুলে নিল, আমি তো সরকারের এগেনস্টে বা আমার পরিবার বা আমি তো সরকারের এগেনস্টে যাবো বা প্রশাসনের বিরুদ্ধে একটা কমপ্লেন করব, সেই কমপ্লেন করার অধিকারটাও নেই যে আমায় মিথ্যেভাবে আটক করে। এই জায়গাগুলো কারেকশন করে নিক, একটা আইন আসতেই পারে। ওকে, আসতেই পারে, কোনো অসুবিধা নেই। এসেছে, হ্যাঁ বলুন, ঘাবড়ানোর কোনো কারণ নেই। এই আইন অ্যামেন্ডমেন্ট হতেই থাকবে। কিন্তু আমার সবচেয়ে চিন্তন বিষয় হলো যে আমার এই তৃণমূলের দাদা এত ভয় পাওয়ার কি আছে? এই আইনটা শুধুমাত্র আপনার জন্য ভয় লাগছে। আপনি যদি বিরোধী হন, তাহলে আপনাকে যদি এই আইনটা তখন যদি ধরুন আবার তৃণমূলের সরকার হলো, আপনি এখন বললেন সেগুলো যদি আপনার উপর প্রয়োগ হয়, শুনেছেন আপনি তো বলেছেন এই আইনটার নামই হচ্ছে গুন্ডা দমন আইন। আরে আপনি বারবার একই কথা বলছেন, এসপি ঠিক করবে গুন্ডা। আরে বাবা, তা নয়, পুলিশদের কাছে লিস্ট আছে, প্রতি থানায় গুন্ডাদের তালিকা আছে, আপনার জানা নেই। আপনি কদিন থানায় গেছেন, মানুষের পাশে ছিলেন না আমার জানা নেই।
থানাতে লিস্ট আছে গুন্ডা, এলাকার গুন্ডা কারা কারা। আপনার জীবনে রাজনৈতিক কেস কটা খেয়েছেন এখনো অবধি? 87 আপনার দিদির আশীর্বাদে 87। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখনো কেস আমি 27 বছর রাজনীতি করেছি, তার মধ্যে 12 বছর সিপিএম আমলে। শুধু একটা থানায় আমার 36 খানা কেস আছে, আমার স্ট্রিট থানায় কেস ছিল 36 খানা। মানিকতলা থানা বা অন্য থানার কথা বললাম না। সে তো এই কথা আরো বেশি হওয়া উচিত ছিল। 325 পুরনো নরমাল ছিল। আপনি প্রসঙ্গ অন্যদিকে নিয়ে যাচ্ছেন। তাহলে আপনি আমায় বলছেন কেন আমার জানা নেই? জানা নেই বলার আগে আপনি একটু জেনে নিন। আরে একটা থানায় গুন্ডাদের লিস্ট থাকে, গুন্ডা কেন থাকবে? গুন্ডা একদিনে হয় না, থানায় থাকে। ওফ, সমাজ বিরোধীদের লিস্ট থাকবে না। আপনার পিঠে গুন্ডা সিল একদিনে পড়বে নয়, লাগাতার আপনার বিরুদ্ধে এফআইআর হবে। আপনি একের পর ক্রিমিনাল করবেন, ক্রাইম করবেন, তবে যা ক্রাইমের পরে আপনার অর্গানাইজ ক্রাইম হবে, তখন আপনি গুন্ডার মধ্যে পড়ছেন। অতএব সাধারণ মানুষের কোনো ভয় নেই। যারা চিটিংবাজি করেননি, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দিয়ে টাকা নেননি, যারা এখানে প্রধানমন্ত্রীর টাকা নেননি, তাদের কোনো ভয় নেই। যারা পুকুর ভাট করেননি, তাদের কোনো ভয় নেই। আপনি পুকুর ভাট করবেন, ট্রেন জ্বালিয়ে দিবেন, বাস জ্বালিয়ে দিবেন। আপনার কালীগঞ্জের মতো ওই নির্বাচনের পর বোম মেরে তানিয়াকে খুন করবেন, তামান্নার মাকে খুন করবেন। আর এখানে গুন্ডা এইবারও তানভীর খুন হয়েছে। বেশ, আবার এই জায়গায় আমাকে বলতে হচ্ছে বিজেপির বিজয় মিছিল থেকে এইবারও তানভীরের উপর একটা করেনি। বাজে কথা বলবেন না। বিজেপির মিছিল থেকে একটা তানভীরের বাবা বলছে, আরে বিজেপির বাবা বলছে আমি বাজে কথা বলার কে? তামান্নার মা যেমন অভিযোগ করেছিল, সেটাও যেমন গুরুতর অভিযোগ, তেমনি তো তানভীরের বাবাও বলছে। না, তানভীরের বাবা বলে। আচ্ছা, আমার একটা প্রসঙ্গ এখানে উত্থাপন করতে ইচ্ছে করছে। আমি বলছি এই 15টা বছরের তৃণমূলের শাসনে, শাখাবার্তা 15টা বছরের তৃণমূলের শাসনে মানে ছোট বড় মাঝারি চুনোপুটি থেকে সব যেভাবে লুটপাট করেছে মানুষকে, ওই জন্য কি তৃণমূলের সবার ভয়? সবাই নিজেদেরকে গুন্ডা ভাবছেন তাহলে পরে? আমি শুধু এইটুকুনি জানতে চাই, তাই জন্যই কি এরা ভয় পাচ্ছে? চিন্তার বিষয়, এটাই চিন্তার বিষয় আপনি বলছেন। আমি বলছি যে আজকে বারুইপুর আদালত চত্বরে দেখলাম মারাত্মক ছবি। আজকে তো আপনি জানেন যে বারুইপুরের লাইক আলী, যার বিরুদ্ধস্কারীমূলক মন্তব্য, হিংসার আজকে আস্তে আস্তে আমাকে 4 জন ফোন করেছে। এটা সংখ্যা হয়তো আরো বেশি হতে পারে। বলছে দাদা আপনারা, যদিও এই বিলে আমার কোনো ভূমিকাই নেই, যেহেতু আমি বিজেপি একজন কার্যকর্তা, স্বাভাবিক। বলছে দাদা আপনারা যা বিল নিয়ে এসছেন এতে আমরা গর্বিত, আপনাদের অভিনন্দন জানাই। আগামীকাল আমরা পাড়ায় পাড়ায় ঢাক ঢোল মিছিল করব, বিজয় উৎসব করব। ঠিক আছে, চলুন এবার আবার প্রসঙ্গ হচ্ছে কি বারুইপুরে যেহেতু শিফট করবো আমরা খুব স্বাভাবিকভাবেই, কারণ যে ঘটনা ঘটেছে তাতে বামেদের তরফ থেকে বিভিন্ন কিছু খবরের শিরোনামে এসেছিল। এবার যেটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন বারবার, যে পেছনে যারা উস্কানি দিয়েছে তাদের রেয়াত করা হবে না। তার মধ্যে একটা গ্রেপ্তারির খবর আমরা পাচ্ছি, লায়েক আলী। এই গ্রেপ্তারি রাজনৈতিক মহলে চাপানুতোর শুরু হয়ে গিয়েছে। এখন যেটা এলাকার মানুষজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছে যে এই লায়েক আলী সে উস্কানিমূলক মন্তব্য করেছে। কিন্তু আজকে যখন আইনজীবীদের কথোপকথন দেখছিলাম, মানে কোর্টের ঠিক বাইরেই আমরা যখন ছবিটা দেখছিলাম, সেখানে একটা এমন বাগবিতণ্ডার ছবি দেখছিলাম। যাই হোক, সায়নের বক্তব্য শোনাবো। বাম নেতার এই আইনজীবী সায়ন ব্যানার্জি একটা অভিযোগ করছেন, সেই অভিযোগটা আমরা শোনাই আগে একবার শোনাব। 27টা ধারায় মামলা রুজু করেছে, 27টা ধারা। রেল লাইন উপড়ানো থেকে পুলিশকে মারধর করা, আমি নাকি পুলিশের কয়েদি ছাড়িয়ে নিয়ে চলে গেছি, ফরওয়ার্ডিংয়ে লিখেছে। হাস্যকর বিষয় তৈরি করছে রাজ্যের বুকে পুলিশ প্রশাসন। সেটাই তো বললাম আপনাদেরকে যে আমার একমাত্র দোষ, আমি প্রতিবাদী কণ্ঠ হিসেবে, আমার দল সিপিআইএম, আমি তার নেতা হিসেবে প্রতিবাদী কণ্ঠ হিসেবে আমি গিয়ে ভিকটিম গার্লের পাশে দাঁড়িয়েছিলাম। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্যাট বিজেপির লিডার, যার নাম বারংবার সামনে এসছে, তার কি অবস্থা আজকে? তাকে পুলিশ ইনভেস্টিগেশনের আওতায় রেখেছে। তাহলে আগের সরকারের বিরুদ্ধে যা যা অভিযোগ উঠতো, যে তদন্তের আগেই তদন্ত করে ফেলতেন মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী তার শিষ্য হিসেবে একই কাজ করছেন, আলাদা কোনো কাজ করছেন না। পলিটিক্যালি ভিশিয়েটেড, পলিটিক্যালি পলিটিক্যাল ভেন্ডেটাতে করেছেন। বিমান ব্যানার্জি গেছিলেন, বিমান ব্যানার্জিকে অ্যারেস্ট করা যায়নি। ঋতব্রত ব্যানার্জি গেছিলেন, ঋতব্রত ব্যানার্জিকে অ্যারেস্ট করা যায়নি। গুড তৃণমূলস। লায়েক আলীকে অ্যারেস্ট করেছে, কারণ কমিউনিস্ট পার্টির লিডার।
বেশি রাজনৈতিক প্রতিহিংসা শাখাবর্তা এই না অভিযোগ না, উঠছে। না, না, একদম নয়। ঘটনাটা বুঝতে হবে। লায়েক আলী ওখানে একটা এইটা নিয়ে কমিউনাল গেম খেলতে গেছিল। উনি সরাসরি শান্তনু মণ্ডল এর নাম করে এবং বিজেপি এবং আরএসএসকে দায় দিচ্ছে। কি বলছেন শান্তনু মণ্ডল নাকি আনন্দ সর্দারকে পালাতে সহযোগিতা করেছে। কে বলছে? লায়েক আলী বলছে। এবং সেখানে একটা যে মুখ একটা অ্যাক্টিভিটি চালু করলো, এটা ভয়ঙ্কর পরিস্থিতি। এখানে যদি আমি স্যালুট জানাই এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু তাকে, যে উনি তো গেছেন স্পটে। আগের মুখ্যমন্ত্রী তো মমতা অভয় খানের স্পটে যাননি, 1 মাস 2 মাস বাদে গেছেন, তাও চুরি করে চেক দিতে। আর এই জায়গায় শুভেন্দুদা আজ সেই জায়গায় গেছেন, সেই জায়গায় গিয়ে শক্ত হাতে দমন করেছেন। সেখানে আমরা দুঃখিত এবং দুর্ভাগ্য যে সেই আগের রোগ এখনো আছে। যেভাবে ধর্ষণ হলো, আজকে হিন্দু নারী ধর্ষণ হোক বা মুসলিম ভাই বোনদের ধর্ষণ হোক, বোনেরাই সেটা আমার বোন, স্বাভাবিক কারণে যেখানে ঘটনা ঘটেছে এর জন্য আমরা মর্মাহত। তার সেই জায়গাটায় পাশে না থেকে তিনি কমিউনাল গেম খেলছেন। এই লাইক সুজিত অনেকক্ষণ ধরে বসে আছেন, একটু যাই সুজিতদার কাছে। বলার নেই, কি বলবো, আপনার যদি সুযোগ না দেন আর কি বলা বলবো। যাদবপুরের প্রার্থী লায়েক আলী তো ওখানে প্রার্থী ছিল, পশ্চিম বারুইপুরের প্রার্থী ছিল, পশ্চিম বারুইপুরের প্রার্থী। বলুন বলা, আপনি যদি সবটাই সমান না হয় তাহলে কি করে হয় আলোচনা। লায়েক আলীকে যে অ্যারেস্ট করা হয়েছে আমরা মনে করি এটা পলিটিক্যাল ভিক্টিমাইজ। দেখুন, লায়েক আলী একটা মিনিট একাধিকবার ওখানকার ক্যান্ডিডেট, আমিও একসময় বিভিন্ন জায়গায় ক্যান্ডিডেট ছিলাম। লায়েক আলী ওখানকার ক্যান্ডিডেট, আপনার সে গুন্ডা নয়, এটা তার তকমা থাকা উচিত না। কারণ গুন্ডা হতে গেলে যা হয়, অন্তত লায়েক আলীর নামের পেছনে আছে বলে আমার মনে হয় না। সে আমার লায়েক আলী সংবাদ মাধ্যমের ক্যামেরা বলছিলেন বন্ধ করতে, আমাদের কাছে ফুটেজ রয়েছে। সংবাদ মাধ্যমকে বলেছিলেন না ক্যামেরা দিয়ে ফুটেজ তুলবেন না, হুঁশিয়ারি দিয়েছিলেন, শোনাবো? না হতে পারে। লায়েক আলীর বিরুদ্ধে ওখানকার এলাকার মানুষজন বলছেন এই হচ্ছে লায়েক আলী উস্কানি দিয়েছে, গন্ডগোল তার জন্য হয়েছে। উস্কানি কথা আমি বলিনি, আমি বলেছি লায়েক আলী গুন্ডা দমনে আইন ধরা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু লায়েক আলীকে গুন্ডা বলা যাচ্ছে না। আমি অন্তত গুন্ডার যে ডেফিনেশন আমি গুন্ডা দমন দিলে আছেন। হ্যাঁ না, এবার লায়েক আলীকে অ্যারেস্ট করা হয়েছে, সে পুলিশ তার নিজের পথ ধরে। এই সৌজন্য বজায় রাখুন, সৌজন্য বজায় রাখুন। নীলাঞ্জন কি কথা? ছেলেমেয়েরা দেখে বেশ, আমাকে শেষ করতে হবে। লায়েক আলীকে অ্যারেস্ট করেছে, পুলিশ তার কাজ করেছে, সেটা তার ফাইন্ডিংস হবে কি কোন ধারায় করেছে, কি করেছে কি না করেছে, আপনাদের থ্রেট করেছে। আমার প্রশ্ন হচ্ছে, একজন মানুষ বেফালতু ভাবে তাকে মরতে হলো, এই ভাষায় আমাকে বলতে হচ্ছে, এতটাই মর্মাহত জায়গা। ইন্দ্রজিৎ যে গণপিটুনিতে তার মৃত্যু হয়ে গেল, আর তার পেছনে ইন্ধন হচ্ছে উস্কানো। এটা কি ছ্যাবলামো চলছে রাজ্যে? না, তারপর গ্রেপ্তারিতে এতগুলো প্রশ্নের জায়গা। শুনুন, নীলাংশুকে দিয়ে শেষ করবো দাদা, আমি আর সময় পাবো না। নীলাংশু, খুব পরিষ্কার কথা, আমি তার সময় পাচ্ছি না, নীলাংশুকে দিয়ে শেষ করবো। সরি। আচ্ছা, আমি শেষ যখন করবে তাহলে বলি একটু বলার সুযোগ দিই, একদম 30 সেকেন্ড হয়তো সময় পাবো। নিজের সময়তে সবটা বলেছে। লায়েক আলীকে গ্রেপ্তার করা হয়েছে, 27টা ধারা দেওয়া হয়েছে, সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনা, রেল লাইন উপরে ফেলে দেওয়ার ঘটনা, সায়নদার ভিডিও যা দেখালে সেখানে সবটাই আলোচনা করেছে। আমার কথা হচ্ছে, শান্তনু মণ্ডল কোথায়? লায়েক আলী ওইখানে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছে, মন্তব্য করেনি। আসল কথা হলো, ওই ঘটনা ঘটে যাওয়ার পরে লায়েক আলী ওইখানে গিয়ে উপস্থিত হয়েছে। যে ভিডিও তুমি দেখানোর কথা বলছো, আমিও পাল্টা ভিডিও দেখাতে পারি। লায়েক আলী পুলিশের পাশে দাঁড়িয়ে, একটু ধরিয়ে দিই, শুধু শান্তনু মণ্ডল না, যাকে ফেক এনকাউন্টার করা হয়েছে তিনি পরিষ্কার বলেছে রাজা নিয়ে গেছে। এই রাজাকে পার্টি করে রাজা, অটো চালায় রাজা। এই রাজা বড় ব্যাপার হলো, তুমি যে এনকাউন্টারের কথা বলছো, এনকাউন্টার বলতে গিয়ে বোধহয় বুকের ছাতি 56 ইঞ্চি হয়ে যাচ্ছে। আচ্ছা, যে মেয়েটা ধর্ষিতা হয়েছে তার মা বলছে যাকে এনকাউন্টার করা হলো সে তো মুখ দিয়ে অনেকগুলো নাম বলে দিচ্ছিল। সেই ভিডিও সমাজ মাধ্যমে প্রচার হয়েছে। সমাজ মাধ্যমের প্রচারটাই যদি আসল হয়, তাহলে দেশের আইন, আদালত, প্রশাসন তারা কোথায় গেল? বড় থেকে বড় কথা, লায়েক আলীকে বারুইপুর থানায় অভিযোগ আর অ্যারেস্ট হয়েছে নরেন্দ্রপুর থানায়। তাহলে প্রশাসনের ব্যর্থতা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এবার যেটা লায়েক আলী, আমি একটা লাইন বলি যে লায়েক আলী আন্দোলন করতেই পারে, করবে। আমাদের সময়, এই আমাদের সরকারের সময় অভয়া কাণ্ডে একাধিকবার আন্দোলন হয়েছে,
কিন্তু আপনি বলতে পারবেন না একজনকে মেরে তুলে দেওয়া হয়েছে বা অ্যারেস্ট করা হয়েছে। শাখাবর্ধ এক লাইনে শেষ করবো আপনাকে, যে অভিযোগ উঠছে বিজেপির সরকার, কি বলবো? যাদের অভিযোগ করার কথা তারা অভিযোগ করবে, কিন্তু দেশে এখন এই রাজ্যে আইনের শাসন চলছে, আইনের শাসন চলবে। বেশ, কেউ আজকে যদি এখানে মনে শেষ করে করবো। ভয়হীন ভরসা। বেশ, চলুন এখানে শেষ করছি আজকের অনুষ্ঠান। ভয় না ভরসা সেটা মানুষ বিচার করবেন, প্যানেলিস্টরা নন, আমিও নই। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, দেখতে থাকুন সিএন।